নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব যে প্রথম 6 মাস তো অতিবাহিত, মানে অতিক্রান্ত হয়ে গেছে। জুন মাসের 30 তারিখ চলে গেছে। তো জানুয়ারি থেকে জুনের 30 তারিখ, আহ, এই 6 মাসের সময় যে 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 ধরনের ফান্ড রয়েছে আমাদের আর কি, মানে ধরুন মিউচুয়াল ফান্ডের কথা বলছি, লার্জ মিড, লার্জ অ্যান্ড মিড, স্মল, ফ্লেক্সি, এই ধরনের যে টোটাল যে ইয়ে রয়েছে, সে সমস্ত ফান্ডগুলো রয়েছে, তাদের স্কোর শিট আমরা আজকে একবার দেখে নেবো, কেমন তাদের পারফরমেন্স ছিল এই 6 মাসে, তারা কিরকম ভাবে রিটার্ন দিয়েছে এবং অতীতের ইতিহাসও বা কি বলছে। তো যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কেসিআর স্যার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো নমস্কার। 6 মাস হয়ে গেল স্যার, হাফ ইয়ারলি তো হয়ে গেছে, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট কি বলছে? ঠিক আছে, তাহলে আমি ডেটাতে সোজা চলে যাই। তো প্রথমেই বলে দিই এখানে কি ডেটা আছে এবং কি নেই। প্রথমত, সেবির নিয়ম অনুসারে আমরা কোনো আলাদা ফান্ডের নাম করে আমরা ডেটা দিতে পারি না। হ্যাঁ। তার আরেকটা কারণও আছে, খালি সেবি না বললেও আমি দিতাম না। তার একটাই কারণ হচ্ছে, এক হচ্ছে কারো কোনো নাম দিয়ে যেই আপনারা দেখবেন যে এটা ভালো পারফরমেন্স করেছে, সঙ্গে সঙ্গে আপনারা ভাববেন তাহলে আমার এটা ইনভেস্ট করা উচিত। ঠিক। এই ডেটাটা দেখানোর একটাই কারণ হচ্ছে, এবং কারণটা কেন সেটা আমি একদম শেষে আমি বলবো। আগে ডেটা দেখুন। এখানে খালি ইকুইটি ফান্ড আমি দিয়েছি, বড় যেগুলো ক্যাটাগরি ওগুলোই দিয়েছি, যদিও অনেক অনেক বেশি ক্যাটাগরি আছে। এর মধ্যে দুটো খুব বড় ক্যাটাগরি আমি এখনো ডেটা দিইনি, হয়তো আমরা পরের সপ্তাহে এই নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে হাইব্রিড ফান্ড, কেন ওগুলো প্রচুর বড় ফান্ড, ওগুলো ক্যাটাগরি। তো প্রথমেই দেখে নিই ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, লার্জ মিড ক্যাপ, স্মল ক্যাপ। এখানে আমি ফান্ড যেগুলো নিয়েছি সেগুলো ন্যূনতম 10 বছর আছে। আমরা ওই রকম ফান্ড নিয়েছি, মানে মিনিমাম 10 ইয়ার্স ধরে আছে ওই ফান্ডগুলো। তো এবার দেখুন, প্রথম 1 বছরের রিটার্নে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ফ্লেক্সি ক্যাপে যে ফান্ডটি সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে সেটা 10.5% দিচ্ছে, আর যেটা সবচেয়ে কম দিচ্ছে 7.5% দিয়েছে। সেরকম ভাবে আপনারা বাকিগুলোও দেখতে পারেন। হুম। মানে সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে কম, তার মধ্যে পার্থক্য দেখবেন মোটামুটি, আপনি গুনে দেখবেন ওই 15 থেকে 20%-এর মধ্যে, প্লাস মাইনাস করে। মানে যেরকম ফ্লেক্সি ক্যাপে সবচেয়ে উঁচু হচ্ছে 10.5 আর সবচেয়ে নিচু হচ্ছে -7.5, তো হুম। এখানে 18%-এর গ্যাপ হয়ে গেল, তাই তো? হুম। সেরকম 3 বছর যদি দেখেন, এখানে কিন্তু দেখুন তিন প্রায় বছর 18 আর সিএপিআর, 7.5। হ্যাঁ এবার কিন্তু গ্যাপটা কমছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হুম। দেখুন, কোনো মাইনাস নেই কিন্তু লোয়েস্টে। না। না। 5 বছরে দেখুন, 5 বছরে 5 বছরে গ্যাপটা ওরকমই আছে 3 বছরের মতোই, কিন্তু ওখানেও কোনো নেগেটিভ নেই। ওখানে মোটামুটি ডিসেন্ট আছে। মানে আপনি যদি দেখেন লার্জ মিড ক্যাপ বা, সরি, মিড ক্যাপ বা স্মল ক্যাপ দেখেন, ওখানে সবচেয়ে কম যে পারফরমেন্স করছে তারও রিটার্ন যে খারাপ আমি কোনোদিন বলবো না। না না, 11-13% যথেষ্ট ভালো রিটার্ন। যথেষ্ট ভালো রিটার্ন। এবার যদি কেউ এসআইপি করে, আমি এসআইপি 1 বছরের তথ্য আমি দিইনি, কারণ এসআইপি 1 বছর ইকুইটিতে করে লাভ নেই। কিছু মানে নেই, হ্যাঁ। অ্যাকচুয়ালি এসআইপি তে আপনার দেখা উচিত মিনিমাম 5 বছর। তাও আমি হুম। 3 বছরের এসআইপি যেটা দিয়েছি, ওটায় কত রিটার্ন এসছে। এসআইপি রিটার্ন দেখুন, সবগুলো ফান্ডেই মোটামুটি কোনো নেগেটিভ নেই, নেই। পজিটিভে ভালোই আছে, একদমই খারাপ নেই। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 3 বছরের যে টোটাল রিটার্নে আপনার এসআইপি তে লার্জ মিড ক্যাপ এই দুটো অত্যাধিক ভালো অসম্ভব করেছে, ভালো রিটার্ন হাইয়েস্ট। দিয়েছে। হ্যাঁ, হাইয়েস্ট ফান্ড রিটার্ন যেটা, যে সাড়ে ফান্ডটা 18 আর সবচেয়ে বেশি। 20। হ্যাঁ। বাপরে। এবার এবার দর্শকদের প্রশ্ন হবে, তা আপনি এই ফান্ডের নামগুলো কেন বলছেন না? হুম। তার একটাই কারণ, আমি যদি ফান্ডের নামগুলো বলি বিস্তারিত, এবং ওই ফান্ডে আপনি নেই, আর ধরে নিন ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আপনি এই ফান্ডে আছেন যেটা পারফরমেন্স সবচেয়ে কম, তখন আপনি ভাববেন যে আমি তো সবই ভুল করে দিয়েছি। কিন্তু ওটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? এবার দেখুন অ্যানুয়াল রিটার্ন দেখুন। অ্যানুয়াল রিটার্ন মানে হচ্ছে প্রথম 1 জানুয়ারি থেকে লাস্ট মানে 31 ডিসেম্বর অব্দি, দু হাজার হুম। ছাব্বিশে আপনার এই আপনার 3 জুলাই অব্দি ডেটাটা আছে। এবার দেখুন একটা অদ্ভুত জিনিস দেখুন, 2026 আর 2025-এ আপনার পারফরমেন্স গুলো দেখুন, দু অনেক পার্থক্য আছে।
প্রথমত হুম একটা জিনিস দেখুন, নেগেটিভ বিশাল দুটোতেই, হুম সবগুলোতে লোয়েস্ট গুলো নেগেটিভ। ইনফ্যাক্ট হুম দু হুম। হাজার পঁচিশে কিন্তু বেশি নেগেটিভ ছিল, হ্যাঁ। সবচেয়ে বেশি। ঠিক আছে, লোয়েস্ট ফান্ড গুলো। ঠিক আছে, এবার আপনি যদি দেখেন যে হাইয়েস্ট পারফরমেন্স, ওটাই কিন্তু কনসিস্টেন্সি 2025-এই বেশি ছিল। হুম এবার অদ্ভুত জিনিস দেখুন, স্মল ক্যাপ, সবাই বলে না স্মল ক্যাপ সবচেয়ে বেশি রিটার্ন দেয়, দু হুম। হাজার পঁচিশে দেখুন সবচেয়ে কম রিটার্ন স্মল ক্যাপই দিয়েছে। একদমই, তাই 1%ও না? রিটার্ন দেয়নি। হ্যাঁ, আর স্মল ক্যাপ কিন্তু যেটা সবচেয়ে ভালো ফান্ড, সেটা সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে 2026-এ। হুম আপনি কিন্তু তাহলে বলতে পারবেন না, কেননা তার আগে দেখুন 2024-এ স্মল হুম। ক্যাপ দুর্দান্ত রিটার্ন দিয়েছে কিন্তু, মানে যেটা 28%। মিনিমাম রিটার্ন দিচ্ছে সেটাই সাড়ে সেটাই পনেরো 16, পার্সেন্ট 15.5%। হ্যাঁ, তো তখন সেটা, তখন যে যারা ডেটা দেখেছিল তারা ভাবছিল চলো স্মল ক্যাপে আমি ঢুকে পড়ি, কিছুটা দিই। একদম। তারপর 2025-এ কোনো রিটার্নই নেই। তারপর যে ফেড আপ হয়ে ধরে নিন বেরিয়ে গেল, এখন 2026-এ আবার রিটার্ন চলে এসছে। হাইয়েস্ট রিটার্ন দিয়ে দিয়েছে। তাই না? এবার দেখুন মজার কথা, ফ্লেক্সি ক্যাপে দেখুন, মিনিমাম রিটার্ন ছিল, লোয়েস্ট রিটার্ন 2024-এ ছিল 14%, হুম। 2025-এ লোয়েস্ট রিটার্ন ছিল -6.8, 2026-এ এখনো পর্যন্ত -5% প্রায় রিটার্ন। মাইনাসে চলছে। ফ্লেক্সি ক্যাপে কিন্তু সব নামকরা ফান্ড আছে, হুম বিভিন্ন নামকরা ফান্ড আছে, বড় বড় ফান্ড আছে, হ্যাঁ। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে ফান্ডগুলি ফ্লেক্সি ক্যাপে দেখছেন বা লার্জ হুম ক্যাপে বা লার্জ মিড ক্যাপ স্মল ক্যাপ, যেগুলো টপ পারফর্মিং ফান্ড, যেগুলো হাইয়েস্ট রিটার্ন ফান্ড, হ্যাঁ, হুম সেগুলো কিন্তু 2026-এ কিন্তু লোয়েস্ট রিটার্ন হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে সারমর্মটা কি। সারমর্ম হুম হচ্ছে 2024-এ যে ফান্ডগুলো, আমি নাম বলছি না, কিন্তু যেহেতু আমি তথ্যগুলো আমি বের করেছি, আমি এখন আমার নাম মাথায় আছে, মোটামুটি সব ক্যাটাগরিতে যেগুলো হাইয়েস্ট রিটার্ন ফান্ড, হুম সেগুলো কিন্তু 2025 বা 26-এ প্রায় নিচের তলায় চলে গেছে। হুম। তার মানে এটা নয় যে ওই ফান্ডগুলো খারাপ হয়ে গেছে, কেননা মনে রাখবেন এগুলো সব অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড, এদের হুম। পেছনে একটা স্ট্র্যাটেজি থাকে, এবং ওপর নিচ করাটাই হচ্ছে মার্কেটের ধর্ম, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই জন্য যখন এখনো এখনো আমার কাছে কল আসে বা মেসেজ আসে, এই ফান্ডগুলো কেমন, আমি এখন কি বলবো, সেদিন আমার কাছে একটা মেসেজ এসছে, ওর মধ্যে কিছু মিড ক্যাপ স্মল ক্যাপ এরকম আছে, ওর মধ্যে যে মিড ক্যাপ বা স্মল ক্যাপের নামগুলো সবগুলো কিন্তু স্বনামধন্য নাম, হ্যাঁ। কিন্তু আমি কি বলবো, ওই ভদ্রলোককে তো আমি বলতে পারবো না, দেখুন এই সব মিড ক্যাপ গুলো 2024-এ দুর্দান্ত রিটার্ন দিয়েছে, কিন্তু 2026-এ কিন্তু সবচেয়ে খারাপ রিটার্ন দিয়েছে। হুম। এবার আমি ওনাকে কি বলবো, ফান্ডগুলো ভালো না খারাপ, কি বলবো? কিছু বলার নেই, কি উত্তর বলবেন? হচ্ছে, না না, তো উত্তর হচ্ছে সোজা, আপনি কোনোদিন বলতে পারবেন না ফান্ড কিরকম করবে। আপনি তাই জন্যই তো আমরা বলতে থাকি, পাস্ট পারফরমেন্স ইজ নো গ্যারান্টি ফর ফিউচার রিটার্ন। এবং এক্স্যাক্টলি। একটা থাম্ব রুল আছে, যেটা এস নারেন, যে আইসিআইসিআই প্রুডেনশিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার, উনি বারবার বলতে থাকেন, যে ফান্ড অত্যাধিক ভালো রিটার্ন দিয়েছে আগে, মনে রাখবেন তার ভালো রিটার্ন দেওয়ার যে চান্স, সেটা কিন্তু কমে যায় কমে ভবিষ্যতে। গেছে, হ্যাঁ। ঠিক আছে, তো এটাই কিন্তু সত্য। তাই জন্য আমি সবাইকেই বলবো, আপনি যখন ফান্ড নির্বাচন করবেন, হ্যাঁ, ভেবেচিন্তে নির্বাচন করুন। আপনি করুন বা আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যেই হোক, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন আপনি ইকুইটিতে ইনভেস্ট করছেন, ইকুইটি ইনভেস্টমেন্ট মানে 5 বছরের হরাইজন আপনার দরকার, 5 বছর। আপনি যদি 1 বছরেই বলেন এই আমার কি হলো, এফডিতে রাখা উচিত ছিল, তাহলে ওইখানে আমার প্রশ্ন হবে, আপনি কি রিস্ক প্রোফাইল করেছেন নিজের? আপনি সব ইকুইটিতে ঢেলে তারপর বলছেন আমি এফডিতে রাখলে ভালো হতো, তার মানে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাটা অত নেই। না, ক্ষমতা একেবারে। থাকলেও আপনার প্রবণতা নেই, সেটাও হতে পারে। আপনার কাছে টাকা অনেক হতে পারে, কিন্তু প্রবণতা নেই। তো এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের সত্য, হচ্ছে এটাই, কেউ বলতে পারে না কি হবে। আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী যদি আপনি না করেন, তারপরে আপনার মনে অশান্তি হতে বাধ্য। এবং সামনে তথ্যটা দেখে মানে একদম স্পষ্ট হয়ে যায় যে মার্কেটে কি হবে, সেটা বলার ক্ষমতা কারণ নেই। যে ফান্ড ম্যানেজার দুর্দান্ত রিটার্ন দিয়েছে 2024-এ, সে কি ইচ্ছে করে ভালো রিটার্ন দেবে না 2025-26-এ? তার এটা হাতে কি? হয়। না, এটা হয় না, তার হাতে নয়। হুম। এটা মনে রাখতে হবে, মার্কেট হচ্ছে সবার উপরে, সবার উপরে মার্কেট এই ক্ষেত্রে। এই ব্যাপারে আমি আরেকটা ছোট্ট তথ্য, এটা আমি যেটা দেখাতে যাচ্ছি, ওটা বারবার আমি বলতে থাকি, তার কারণও একই।
এই দেখুন, এটা বিগত 25 বছরে এই এই সময় মার্কেটে বিয়ারিশ ফেজ যেটাকে বলে, মার্কেট নিচে গেছে, ওপরে যায়নি, মানে যেখান থেকে ডেট শুরু হয়েছে তার উপরে যায়নি এই সময়ের মধ্যে। তো প্রথমটা দেখুন, প্রায় 1.5 বছর, হুম। জানুয়ারি 2001 থেকে জুলাই 2003, 1.5 বছর। দ্বিতীয়টা 77 মাস, ডিসেম্বর 2007 থেকে এপ্রিল 2014। তারপরেরটা দেখুন, আবার কিন্তু জানুয়ারি 18 থেকে অক্টোবর 20, প্রায় দু কুড়ি, বছর 2 বছর। এই প্রায় 3 বছর, 2 বছর নয়, মানে 3 বছর। হ্যাঁ, জানুয়ারি থেকে অলমোস্ট, হ্যাঁ। হ্যাঁ, জানুয়ারি থেকে 18 থেকে জানুয়ারি 18 হলো, জানুয়ারি 19 হলো, আর জানুয়ারি 20 হলো, আর জানুয়ারি 21 হতে হতে বেঁচে গেল। তিন হুম। বছর প্রায় তিন আর বছর এখন যেটা চলছে ওটা তো চলছেই, সেপ্টেম্বর দু হাজার হ্যাঁ, চব্বিশ থেকে এখনো চলছে। 2 বছরের কাছাকাছি এখানে হতেই কিন্তু চললো নিফটি ফাইভ অলমোস্ট। হান্ড্রেড দেখুন, নিফটি 500 এর অঙ্কটা ওই যেখানে শুরু হয়েছে তার উপরে যায়নি। না, যায়নি। কিন্তু আমাদের এসআইপি থাকে কেউ, এসআইপি যদি করতে থাকে, কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ, তাহলে রিটার্ন দেখুন কোনোটা নেগেটিভ নয়। একদম। কিছু জায়গায় অ্যাগ্রেসিভ পোর্টফোলিও সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে, কিছু হুম। জায়গায় কনজারভেটিভ বা মডারেট পোর্টফোলিও সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে। হুম। এই জন্য আবার বলি, কেউ বলতে পারে না মার্কেট কি করবে। কেন অ্যাগ্রেসিভ পোর্টফোলিও ভালো রিটার্ন দিচ্ছে ওই ওই প্রথম দুটো সময়? কেননা ইকুইটি রিকভার করেছিল তাড়াতাড়ি, হুম। ইকুইটি গোল্ডের চেয়ে বেশি রিকভার করেছিল। আর পরের দুটোতে কেন আপনার কনজারভেটিভ বা মডারেট বেশি রিটার্ন দিয়েছে? কেননা গোল্ড ইকুইটির চেয়ে বেশি পারফরমেন্স দিয়েছে। ঠিক। এবার গোল্ড যে দিয়েছে এটার মানে এই নয় যে ভবিষ্যতেও গোল্ড ইকুইটিকে সবসময় পারফরমেন্স হারিয়ে দেবে, এরকম কিছু নয়। তাই জন্য পোর্টফোলিও করতে হয়, আর পোর্টফোলিও করার সময় রিস্ক প্রোফাইলটা করুন। আপনি যদি কনজারভেটিভ রিস্ক প্রোফাইল হন আর আপনি অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে দেন, তা আপনার মনের শান্তি ওই দিন থেকেই হাওয়া হয়ে যাবে। হুম। আপনার মন সবসময় অশান্ত থাকবে, রাত্রে ঘুম আসবে না আপনার। একদম। এইটুকু খেয়াল রাখতে হবে। তো আশা করি এই ছোট্ট তথ্য দিয়ে আবার সেই একই কথা বারবার বলতে থাকি, কেননা এখনো পর্যন্ত আমি এরকম ইনভেস্টরকে পাইনি যিনি ওই প্রশ্ন করেননি, এই ফান্ড কি ভালো, এই ফান্ডে করেছি আমার কি রিটার্ন আসবে। এই দুটো প্রশ্নের তো আমার কোনো উত্তর নেই, আমি খালি তথ্য দেখাতে পারি। আর তথ্য দেখে বলতে পারি দেখুন এরকম ভাবে করলে রিটার্ন আসা উচিত। হুম। তো আসবে কিনা, এবার ধরে নিন এখন যুদ্ধ অবসান হয়েছে আপাতত, হ্যাঁ। হুম। আর যদি অন্য কোথাও যুদ্ধ শুরু হয়ে যায়, অন্য কিছু আবার তার হয়, প্রভাব পড়বে। আহ, তো তখন কি করবেন? এখন এখন সেটাই। সবাই ভাবছে আরে আবার মার্কেটে উপরে যাচ্ছে, চলো এবার ইনভেস্ট করি। ওরকম ভাবে কোনোদিন হয় না। ইনভেস্টমেন্ট আর ট্রেডিং আলাদা জিনিস। ইনভেস্টমেন্ট মানে লং টার্ম, ট্রেডিং হুম। মানে শর্ট টার্ম। হুম। তাহলে শেষ করার আগে কিছু সামান্য কথা বলেই শেষ করব, যে দুটো কথা এখানে বলার: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা বিনিয়োগকারী, তারা নিজেরাই বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করার পরে এসে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা যিনি অর্থনৈতিক পরামর্শদাতা আছেন, যারা মানে যাদের কথা শুনে তারা বিনিয়োগ করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, দাদা এই ফান্ডটা কি ভালো? তা আগে অলরেডি বিনিয়োগ করে দিয়েছেন এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবার উপর মার্কেট সত্য, তাহার উপর নাই। আমরা আজকের এই নির্যাস যেটুকু পেলাম, যে আপনি যত বড়ই গুণিন বা ক্যালকুলেটর হোক না হন না কেন, বা আপনি ধরুন মার্কেট সম্পর্কে আপনার হয়তো, আপনি দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, তো তারপরেও বলছি, মার্কেটকে নিয়ে প্রেডিক্ট করার ক্ষমতা কারো নেই। কারো নেই। যিনি 10 বছর আছেন তারও নেই, যিনি 20 বছর আছেন তারও নেই, যিনি 10 দিন আছেন তারও নেই। ফলে যেটা আনপ্রেডিক্টেবল, সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন না। তাতে আখেরে ক্ষতি আপনারই হবে। তো আহ, একটাই কথা, ওই যে বারবার যে কথাটা আমরা রিপিট করি: শৃঙ্খলাবদ্ধ থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন এবং বিনিয়োগে থাকুন। আপনাদের লাভ হবেই। আমরা বিভিন্ন সময় আপনাদের এই তথ্যগুলো তুলে দেখিয়েছি যে মার্কেটের অবস্থা অনেক সময় সূচক অনেক নিচে নেমে গিয়েছে, কিন্তু যারা নিয়মিত বিনিয়োগ করে গিয়েছেন, তাদের কিন্তু লাভ হয়েছে, তাদের কখনো লস হয়নি। তো এটা, এই ধ্রুব সত্যটা মাথায় রেখে করুন। এবং আপনাদের কাছে একটা করজোড়ে আমরা আমরা একটা অনুরোধ করছি: দয়া করে বিনিয়োগ করার আগে দয়া করে রিস্ক প্রোফাইলিংটা করান। কোনো টাকা পয়সা কিছু লাগে না। আপনাদের হয়তো একটা ধারণা আছে যে এটা করতে গেলে আপনাদের টাকা লাগবে না, কিচ্ছু লাগে না। আপনার যিনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর রয়েছেন বা যার কথা শুনে
যে 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 আর্থিক পরামর্শদাতার কথা শুনে আপনারা বিনিয়োগ করেন, তো তিনি যদি সাহায্য করতে না পারেন, আপনি কেজি স্যারের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের নিচে সমস্ত নাম্বার ডিটেলস সবকিছু রয়েছে। আপনার যদি মনে হয় আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, আমরা আপনাদের কেজি স্যারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেবো, সেটাও আমরা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে জেনে, এবং যিনি এই বিষয়ে আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবেন তার সাহায্য নিয়ে তারপর বিনিয়োগ করুন। আপনাদের লাভ হবেই। লক্ষ্মী লাভ করার জন্যই তো আমরা মানে এই শোটার নামই রাখা হচ্ছে বিনিয়োগে বসতে লক্ষ্মী। লক্ষ্মীর আগমন ঘটবেই যদি আপনারা নিয়ম মেনে করেন। তো লক্ষ্মী পুজোর সময় নিয়ম টিয়ম কিছু মানেন না, হয় নাকি? এরকম করেছেন কখনো? কোনো নিয়ম ছাড়া লক্ষ্মী পুজো গে লক্ষ্মী প্রতিমাকে, দেবী লক্ষ্মীকে কোলে বসিয়ে আপনারা মানে পুজো করার চেষ্টা করেছেন কি, নাকি তাকে আসনে প্রতিষ্ঠিত করে সঠিকভাবে বেদি নির্মাণ করে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর পুজো করেছেন? আপনারা একটু নিজেরাই ভেবে দেখুন। সবকিছুর একটা নিয়ম আছে, তো নিয়ম মেনে করুন, তাহলে আপনাদের লাভ হবে। আপাতত এই পর্যন্তই। সামনের সোমবার, হ্যাঁ সোমবারই আমরা ফিরে আসবো। এই সপ্তাহের মতো আহ প্রযুক্তিগত ত্রুটি তো প্রত্যেক সপ্তাহে হবে না, আমরা আবার সোমবার দিন দেখা হবে। আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।